কাতারের সঙ্গে ভারতের এই যে রিলেশন, আপনি তো অনেকদিন কাতারে ছিলেন, তো এই কাতারের সঙ্গে সমীকরণটা কি? দেখো, কাতার একটা অসাধারণ ব্লেন্ডেড কান্ট্রি, খুব ছোট দেশ। কাতারের পপুলেশন, তার ভৌগোলিক অবস্থানটা কিন্তু অসাধারণ এবং শুধু তাই নয়, কাতারের মধ্যে একেবারে মাঝখানে একদম, এবং কাতারে বিভিন্ন রকম ডাইনামিক্স আছে, ওয়াটার ডাইনামিক্স আছে, ল্যান্ড ডাইনামিক্স আছে, এবং কাতারে কিন্তু লোকাল পলিটিক্সের মধ্যে বহু রকম লেয়ার আছে। কাতারে প্রচুর এক্সপ্যাট কমিউনিটি, যদি খুব কম করে বলতে পারি তাহলে 800টা দেশের এক্সপ্যাট কমিউনিটি অন পেপারস কাতারে থাকে। সুতরাং কাতারকে বলতে পারো কফি হাউস অফ ডিপ্লোমেসি। এই কথাটার মানে হচ্ছে বহু দেশের লোকজন কাতারে বসে আলাপ আলোচনা করতে পারে, মিটিং করতে পারে। ইট ইজ এ ভেরি ফেভারেবল টেরিটরি। এইবার এরম একটা ডাইনামিক্সের মধ্যে বসে কাতারে কিন্তু ডিসিশন মেকিং জায়গায় এতদিন ছিল না। কাতার ওয়াজ মোর অফ ফেসিলিটেটর। সেখান থেকে কাতার এখন একটা এমন ডাইনামিক্সের দিকে এগোচ্ছে যেখানে বড় বড় দেশগুলো কাতারকে অ্যাজ এ ভেরি স্টেবল স্টেক হোল্ডার বা খুব গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার হিসাবে চিহ্নিত করছে। এটা কাতারের ডাইনামিক্সে খুব ইম্পর্ট্যান্ট, কারণ আগামী দিনে যদি আমি মানে একটু হলেও ফিউচার বুঝতে পারি, অ্যানালাইসিস করতে পারি, আমার ধারণা আগামী দিনে গ্লোবাল ফুয়েল ইকুয়েশন চেঞ্জ হবে। অয়েল ডাইনামিক্স যেটাকে বলে সেটা চেঞ্জ হবে। সেটা চেঞ্জ হবে মানে আস্তে আস্তে গ্যাসের প্রাধান্য বাড়বে। যত গ্যাসের প্রাধান্য বাড়বে, কাতারের প্রাধান্য বাড়বে, এবং ওআইসিতে যখন আস্তে আস্তে এই ডাইনামিক্সটার এফেক্ট যাবে, তখন কাতার উইল বি এ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেয়ার। আর কাতারের সাথে ভারতের যে রিলেশনশিপটা আছে, সেই রিলেশনশিপটা ভারতের বিভিন্ন রকম আদার যে ইসলামিক কান্ট্রিজগুলো আছে সেটাকে গ্রো করতে সাহায্য করবে। এই কারণে কাতার ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেয়ার টুয়ার্ডস ইরান ইকুয়েশন। কাতার ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেয়ার ফর অয়েল ডাইনামিক্স, অ্যান্ড কাতার ইজ অলসো এ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেয়ার ফর গ্লোবাল এক্সপ্যাট কমিউনিটি। সৌদি আরবের সঙ্গে আমেরিকার রিলেশন অত্যন্ত ভালো, আবার সৌদি আরবের সঙ্গে কাতারের রিলেশন ভালো। সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা তাহলে কি ভাবছে এই জায়গায়? দেখো, আমি একটা কথা খুব সহজভাবে বোঝাতে গিয়ে বলছি, দোকানদারের সাথে কাস্টমারের রিলেশন ভালো হয় না কখনোই। দোকানদারের সাথে কাস্টমার রিলেশন শুধুমাত্র বাণিজ্যিক হয়। সুতরাং সৌদি আরব ইজ এ প্রিপারেটরি অবজেক্ট, মানে যেখান থেকে জিনিসপত্র বিক্রি হয়। আমেরিকা অ্যাবজর্ভ করে, কখনো কখনো আমেরিকাও বিক্রি করছে কিছু জিনিস। সেখানে সৌদি আরব বিজনেসটাকে সবসময় প্রাধান্য দেবে। সৌদি আরবের কাছে ডিপ্লোমেসি স্টার্টিং পয়েন্ট অ্যান্ড ডিপ্লোমেসির এন্ডিং পয়েন্ট পুরোটাই কিন্তু ট্রেড বেসড। আর আমেরিকার এখন যে ধরনের একটা স্ট্রাকচার নিচ্ছে আমেরিকা আস্তে আস্তে, সেটাও কিন্তু ট্রেড ডাইনামিক্সের দিকেই নিচ্ছে। তার মানে এমন একটা ইকুয়েশন তৈরি হতে চলেছে, যে ইকুয়েশনে এরা সবকটা মানুষ যারা আছে, এরা সবাই কিন্তু নিজের নিজের জায়গায় নিজের নিজের ব্যবসাটাকে বুঝে নেবে। এবং সে অর্থে যদি ইন্ডিয়ার সাথে বলে, ইন্ডিয়ার সাথে ডাইরেক্ট রিলেশন সৌদি আরবিয়ার দুর্ধর্ষ। ইন্ডিয়ার সাথে আমেরিকারও ডাইরেক্ট রিলেশনস খারাপ নয়, কখনোই খারাপ নয়, ভালো তো বটেই, বলতেই হবে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যেদিকে আমেরিকা যেরকমভাবে তার পলিসিগত চেঞ্জ করছে, সৌদি আরবিয়ার সাথে ভারতবর্ষের যে রিলেশনশিপটা আরও গ্রো করতে পারে আগামী দিনে, তার কিন্তু একটা যথেষ্ট রকম ইন্ডিকেশনস আছে। ঠিক। জেলেনস্কির সঙ্গে বৈঠকটা আমরা দেখেছি, শুরুতেই যে ঘটনাক্রম বর্ণনা করলাম, যে জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি যুদ্ধ বন্ধ করে দেবেন। কিন্তু জেলেনস্কি যখন সেখানে গেলেন, জেডি ভান্স তিনি উত্তেজিত হয়ে কথা বলা শুরু করলেন, এবং তারপরে দেখা গেল যে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির একটা তীব্র বাদানুবাদ শুরু হলো। তিনি চলে গেলেন ইউরোপীয় ইউনিয়নের কাছে, এবং সেখানে গিয়ে বললেন আমরা তোমার পাশে রয়েছি। কোন জায়গায় সমস্যাটা সৃষ্টি হচ্ছে? সমস্যাটা তো একটা জিনিস, প্রাথমিক সমস্যা কিনা এখনও বুঝতে পারা যাচ্ছে না, সেটা হলো হঠাৎ করে আমেরিকার মুখে যখন পিসের যে ন্যারেটিভটা শুনছি না, এটা কিন্তু শুনতে অসাধারণ লাগছে। যে মানে আমেরিকা বারবার বলতে চাইছে গ্লোবাল পিস, এই কথাটা একটা আমেরিকান প্রেসিডেন্ট বারবার বলছে উই ডোন্ট ওয়ান্ট ওয়ার। অসাধারণ লাগছে। মানে আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ার জন্য এতদিন ধরে আছেন বা ছিলেন এরকম তো নয়। তো যাই হোক, ওয়ার টোয়ার যখন চাইছেন না, তার মানে নতুন কিছু ডাইনামিক্স আনতে চাইছেন। এই নতুন ডাইনামিক্সে ওরা বারবার একটা কথা বলার চেষ্টা করছে যে আমরা কোনো রকম অস্ত্র সাপ্লাই করব না, এবং সেই অস্ত্র সাপ্লাই করব না বা কোনো সামরিক সাহায্য করব না, এইটার সাথে শান্তির একটা ইকুয়েশন তৈরি করার চেষ্টা করছে। পয়েন্টটা কিন্তু তা নয়। আমরা যারা টেকনিক্যালি এটা নিয়ে একটু পড়াশুনো করি বা এটা নিয়ে একটা চর্চা করি, আমরা বুঝি অস্ত্র সাপ্লাই করব না তার মানে এটা নয় যে আমি শান্তি চাইছি, যদিও সেটা টানার চেষ্টা করছে, কারণ সাধারণ পৃথিবীবাসীকে বোঝাতে সুবিধা হবে যে আমি শান্তির দূত। যেহেতু শান্তির সাথে রিলেটেড অনেক রকম অ্যাচিভমেন্টও আগামী দিনে আমেরিকায় আসতে পারে, সেই জন্য এটা হয়তো বোঝাতে সুবিধা হচ্ছে। বাট সেকেন্ডারি অর্ডারে যদি আমি সেটা ভাবি, তাহলে কিন্তু এটা বুঝতে হবে যে যদি আমেরিকা অস্ত্র না দেয়, তাহলে কিন্তু ইউরোপ ওদের সাপোর্টে দাঁড়ায়, অলরেডি দাঁড়িয়েই গেছে জেলেনস্কি সাপোর্টে। কিন্তু এই যে ওরা অস্ত্র সাপ্লাই করছে না,
তাতে কিন্তু জেলেন্সকিকে ও যে বার্তাটা দিতে চেষ্টা করছে যে উই আর নট ইনটু যুদ্ধের দিকে আমরা নেই, তার আরেকটা কারণ হতে পারে তাদের যে সোর্স অফ সাপ্লাই ছিল বা তাদের যার যে অর্গানাইজেশনটাকে ইউজ করে বিভিন্ন রকম সামরিক সাপোর্ট দিত, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে নেটো। সেই নেটোর সাথে আমেরিকার সম্পর্ক কতদিন স্থায়ী হবে সেটাও কিন্তু যথেষ্ট সন্দেহজনক, এবং তাই কারণেই হয়তো ওনারা এখন থেকেই দ্য ন্যারেটিভ অফ পিসটা চালাতে শুরু করে দিয়েছে। আমরা দেখেছি যে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেও ভারত কিন্তু রাশিয়া থেকে তেল কিনেছে। রাশিয়ার সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক বহু পুরনো, আমেরিকার সাথে সম্পর্কেরও বহু আগে থেকে, স্বাধীনতার সময় থেকে রাশিয়া ভারতের পাশে সব সময়। তাহলে ইউরোপীয় ইউনিয়ন যদি এখন ভারতের কাছে আসে, সাহায্য চায়, আবার অন্যদিকে পুতিনকে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প তিনি পাশে চাইছেন, তারও একটা সমীকরণ যেটা আমার মনে হচ্ছে, সেটা আমি আপনার কাছ থেকে আরো জানতে চাইবো, সেটা কি চীনকে আটকানোর জন্য পুতিনকে পাশে চাইছে আমেরিকা? এই গোটা ঘটনাটা কোথা থেকে ঘটেছে, আমি লাস্ট দিন একটা রাশিয়ান আর্টিকেলে লিখতে গিয়ে আমি বলছিলাম এই কথাটা, যে এই ঘটনাটা পুরোটা শুরু হয়েছে কিন্তু 20 তারিখের আগে, যখন ব্রিক্সের তরফ থেকে একটা প্রবণতা ডাইলেক্ট বলা হয়েছে যে উই ক্যান থিঙ্ক অফ আ অল্টারনেট কারেন্সি। একবারও বলেনি যে ওটা ইমপ্লিমেন্ট করছে বা আনছে। এবার অল্টারনেট কারেন্সি যখন আনার চেষ্টা করছে ব্রিক্স, ইট মিনস রাশিয়া, ইন্ডিয়া অ্যান্ড চায়না, যেই তিনটে দেশের সব থেকে বেশি ট্রানজ্যাকশনাল ভ্যালু আছে সে বা কনজিউমার মার্কেট আছে, তারা যদি বলে চীন, ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া অলসো, তো এই তিনটে কনজিউমার মার্কেট সাংঘাতিক, ডিস্ট্রিবিউশন সার্কিট সাংঘাতিক, সাপ্লাই চেন মারাত্মক। যদি এরা কোনোভাবে এমন একটা ডাইনামিক্স আনার চেষ্টা করে যেখান থেকে একটা অল্টারনেট কারেন্সি আসছে, তাহলে ইউএস ড্রপ করবে, ইউএস মানে ডলার্স ড্রপ করবে, ইউএসডি যদি ড্রপ করে তাহলে কিন্তু আমেরিকার ইকোনমিতে ডাইরেক্ট এফেক্ট করবে। তখন ট্রাম্প আসার পরেই দেখবে ফার্স্ট ট্রাম্প যে প্রথম 5টা স্টেটমেন্ট করেছে, নিজের ইন্টারনাল পলিটিক্স বাদ দিয়ে যে এক্সটার্নাল পলিটিক্সের উপর স্টেটমেন্ট করেছে, সেটা কিন্তু ব্রিক্স ওয়াজ দ্য ফার্স্ট টপিক। কেন ব্রিক্স নিয়ে সে কথাটা বললো, তার কারণটা হচ্ছে আমেরিকা স্বীকার করুক, ট্রাম্প স্বীকার করুক না করুক, ব্রিক্সের যেই অল্টারনেট কারেন্সির যে ধরনের যেই কথাগুলো ডিপ্লোমেসিটা ব্রিক্স চালাতে চাইছে, সেটা কিন্তু ট্রাম্পের মনে ভয় ঢুকিয়েছে, এবং ভয় ঢুকিয়েছে বলেই ট্রাম্প চেষ্টা করছে ভীষণভাবে রাশিয়ার সাথে রিলেশনশিপটা বেটার দিকে নিয়ে যেতে। তাতে আমি অবাক হব না যদি এমন কিছু ট্রানজ্যাকশন শুরু হয়ে যায় দুটো দেশের মধ্যে, যেটা ঐতিহাসিকভাবে আগে কখনো হয়নি। আরেকটা জিনিস হচ্ছে যে ইন্ডিয়ার উপরে যে একটা মানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে একটা কড়া ভাব, একটা কড়া স্ট্যান্ড, সেটা কিন্তু থাকবে না। এই যে ট্রাম্প যে গতদিন কংগ্রেসে যে কথাগুলো বলেছেন, ইউএস কংগ্রেসে, সেই কথাগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে। কারণ আমেরিকার বহু ট্রেড সার্কিট আছে যারা নিজেরা কিন্তু এই জিনিসটাকে সাপোর্ট করবে না, যারা বিজনেসম্যানরা আছে, যারা বিজনেস টাইকুনরা আছে, তারা কি বলবে, তারা ইন্ডিয়ার মতো একটা মার্কেটকে বা চায়নার মতো একটা মার্কেটকে চ্যালেঞ্জে ফেলতে চাইবে না। সুতরাং একটা অর্ডার ওনাকে বানাতেই হবে, যেই অর্ডারে চায়না, রাশিয়া, ইন্ডিয়া অ্যান্ড ইউএস উইল থিঙ্ক অ্যালাইক।